আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংকটের মধ্যে আজ ৮ লাখ কোটি টাকার বাজেট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ গুরুত্ব, বাড়ছে করের আওতা। মালয়েশিয়ায় চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, সংসদে বললেন প্রধানমন্ত্রী। দুদকের শুনানিতে যাচ্ছেন না বেনজির, আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে 2024-25 অর্থ বছরে 7,96,900 কোটি টাকার বাজেট আজ ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রাজস্ব আয় লক্ষ্যমাত্রা 5,40,000 কোটি টাকা, বাকি 2,57,000 কোটি টাকা নেওয়া হবে ঋণ। পরিমাণ বাড়লেও IMF এর শর্ত মেনে বাজেট ব্যবস্থাপনায় কমছে জ্বালানি খাতের ভর্তুকি। মন্দা অর্থনীতির বাজেটে কর ও আবগারি শুল্কের আওতা বৃদ্ধি এবং কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে। শারফুল আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দামের মধ্যেই আসছে 2024-25 অর্থ বছরের বাজেট। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বক্তব্যের শিরোনাম সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। নতুন বাজেটে 5,40,000 কোটি টাকার রাজস্ব আয়ের মধ্যে এনবিআরকে 4,80,000 কোটি টাকা আদায় করতে হবে। IMF এর ঋণের শর্ত মেনে আগামী বাজেটে কর অব্যাহতি, শুল্ক, কর ছাড় কমিয়ে বাড়তি 15,000 কোটি টাকা আয়ের পরিকল্পনা এনবিআর এর। বাজেট ঘোষণায় 15 কর দিয়ে কালো টাকা ব্যবহারের সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা। অর্থ পাচার বন্ধে ফার্নেস তেল, লুব্রিকেন্টে ট্যারিফ মূল্য দ্বিগুণ হতে পারে। পুঁজিবাজারে 40 লাখ টাকার বেশি আয়ে ক্যাপিটাল গেইনে করহার হতে পারে 15। কমিউনিটি সেন্টারের ভাড়া সহ বেশ কয়েকটি সেবায় রিটার্ন জমা দেওয়ার সনদ প্রদান বাধ্যতামূলক হতে পারে। MSME-দের জন্য আসলে আমরা মনে করি একটা সহজ কর কাঠামো খুব জরুরি দরকার। এনবিআর কিন্তু 2020 সাল থেকে অনেকগুলো অটোমেশন প্রজেক্ট চালু করতে, অটোমেশন প্রজেক্টগুলোতে যদি কাটছাট না করা হয় তাহলে খুব ভালো হবে। বিশেষ করে কর ফাঁকি দেওয়া, যে সমস্ত জায়গায় কর দীর্ঘদিন যাবৎ কর সুবিধা দেওয়া হয়েছে কিন্তু খুব বেশি সেখান থেকে উপকার পাওয়া যায়নি, সেগুলোকে পুনর্মূল্যায়ন করা, রাজস্ব ব্যয় কমিয়ে দিয়ে রাজস্ব আদায় বৃদ্ধি করা, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। বাড়ছে না করমুক্ত আয়ের সীমা। ব্যাংক জমায় 1 লাখ টাকা পর্যন্ত শুল্ক না থাকলেও 5 লাখ টাকা স্থিতিতে 50 টাকা বাড়িয়ে আবগারি শুল্ক 200 টাকা হতে পারে। পরবর্তী ধাপে স্তর কমিয়ে বাড়ানো হতে পারে আবগারি শুল্কের পরিমাণও। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে 1,20,558 কোটি টাকার মধ্যে বিদ্যুৎ খাতে বরাদ্দ 40,000 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা খাতে 4,000 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ রাখা হচ্ছে 1,30,000 কোটি টাকা। এই মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্ত শুদ্ধ আমাদের সামাজিক সুরক্ষার মধ্যে পড়ে গেছেন এবং সামাজিক সুরক্ষা তাদের পাওয়া উচিত। নতুন বড় প্রকল্প তারা নেবে না। এটা যদি হয় তাহলে এই অর্থ এদিকে আনা খুব কঠিন হবে না। বাজেট ঘাটতি মেটাতে দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে 2,57,000 কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। 1 লাখ কোটি টাকার বিদেশি ঋণ, বাকি 1,57,000 কোটি টাকা ব্যাংক ও অন্যান্য উৎস থেকে নিতে চায় সরকার। আসছে অর্থ বছরে গড়ে মূল্যস্ফীতি 6.5% ও জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.75%। নানামুখী আর্থিক সংকটের মধ্যে নতুন সরকারের প্রথম বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে যাতে সাধারণ মানুষের কষ্ট অনেকটা লাঘব হয় সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মালয়েশিয়ায় চাকরি প্রত্যাশা বাংলাদেশি কর্মীদের জাতের কারণে প্রতারণার শিকার হয়েছেন, যেতে পারেননি তাদের চিহ্নিত করে বিচার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি বলেন, মুনাফা লোভী কিছু ব্যক্তির অপতৎপরতার কারণে মালয়েশিয়াগামী কর্মীরা প্রতারিত হয়েছেন। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তাড়াহুড়ো করে দালালদের খপ্পরে না পড়ে যথাযথভাবে চাকরি নিশ্চিত করে বিদেশে যাওয়ার পরামর্শ দেন তিনি। আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। মানুষকে বারবার আমরা বলছি যে এভাবে না যাওয়া, তারা সোজাসুজি যেটা নিয়ম সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না। এটা হলো বাস্তব কথা। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সময় বাড়ানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাই কমিশনার। বায়রার অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে কর্মীদের ভিসা ইস্যু করেছে মালয়েশিয়া। তবে কর্মীদের জন্য বিশেষ বিবেচনা করতে মালয়েশিয়া সরকারকে ফের অনুরোধ করা হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী তরিক ইসলামের রিপোর্ট। মালয়েশিয়া কর্মী পাঠানো ইস্যু নিয়ে বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার। এ সময় কর্মী পাঠাতে সময় বাড়ানো হবে না বলে জানান হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। We stick to the deadline of May 31st, and we are doing so in ensuring the uniformity with respect to all the 15 source countries that we have. 31 মের পর ই ভিসা ইস্যু বাইরার এমন অভিযোগ মিথ্যা বলেও জানান তিনি। Everybody can make an allegation, but we cannot entertain any allegation without any proof whatsoever. But so far, the whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. Yeah. তবে সময় বাড়াতে আবারও আবেদন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমাদের গভর্নমেন্ট থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে চিঠি দিয়েছি আমাদের এমবাসির মাধ্যমে। গতকাল কি সেটা না করে দিয়েছে ওই দেশের? আবার আমরা চেষ্টা করব, অসুবিধা কি? চেষ্টা করতে অসুবিধা আছে? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের তালিকা আসবে তাদের ক্ষতিপূরণ দেওয়ানোর ব্যবস্থা আমরা গ্রহণ করব। তদন্তের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে শিখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজের সভাপতি কেট ফোর্বস সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ ঘূর্ণিঝড় ও বন্যার দেশ উল্লেখ করে শেখ হাসিনা এইসব প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করায় রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার ভাসানচরের রোহিঙ্গাদের জন্য সব সুবিধা সহ উন্নত আশ্রয়ের ব্যবস্থাও করেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের প্রেসিডেন্ট কেট ফোর্বস শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় ফোর্বস প্রধানমন্ত্রীর মানবিক মনোভাবের প্রশংসা করে বলেন, তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে তাদের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। এদিকে আগামী ৮ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিক্রমাসিংহে এবং হাসিনা উভয়ই নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। দুদকের শুনানিতে আপাতত যাচ্ছেন না পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। দুদক কমিশনার জহুরুল হক জানান, অনুসন্ধান কর্মকর্তা এই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বারবার নোটিশের পরও বেনজির আহমেদ দুদকে হাজির না হলে তার বিরুদ্ধে কমিশন আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এর আগে আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রয় করে দুদক। 6 জুন বেনজির আহমেদ ও 9 জুন তার স্ত্রী কন্যাদের তলব করে সংস্থাটি। বর্তমানে তারা সপরিবারে বিদেশ রয়েছেন বলে জানা গেছে। শুনতে পেরেছি যে উনি চিঠি পাঠিয়েছে সময় চেয়ে বোধ হয়। এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইওর ব্যাপার।
ইনভেস্টিগেশন অফিসার সে জানবে, কমিশন পর্যন্ত আসেন। কতদিনের জানতে পেরেছেন? কতদিন সময় চেয়েছেন? 15 দিন না 21 দিন বোধ হয়। কতদিন আমি সঠিক জানি না, শুনেছি যে 15 দিনের সময় চাইতে পারে। কত চেয়েছেন জানি না, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। ভোটাধিকার আছে বলেই ভারতের জনগণ নরেন্দ্র মোদীর একছত্র প্রভাব রুখে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের মানুষ 1.5 যুগ ধরে ভোটাধিকার বঞ্চিত অভিযোগ করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমেই সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় এসব বলেন ফখরুল। মইনুল আহসানের রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতা ধরে রাখলেও একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। অন্যদিকে প্রত্যাশার চেয়েও ভালো করেছে কংগ্রেস। প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, নানা কারণে নরেন্দ্র মোদীর একচ্ছত্র ক্ষমতার লাগাম টেনে ধরেছে ভারতের জনগণ। আজকে দেখেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে কিন্তু তারা অন্তত ওই যে মোদী 3 বার একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা বাসনা, সেটাকে কিন্তু তারা রোধ করে দিয়েছে। সেই অবস্থাটা আপনাদেরকে খেয়াল করে আমাদের কাছে আবার নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং মানুষ যেন ভোট দিয়ে তার নিজস্ব পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল আরো বলেন, দুর্নীতি লুটপাটের খবর ফাঁস হয়ে যাওয়ায় আওয়ামী লীগ এখন বেনজির আহমেদ ও আজিজ আহমেদের দায় নিচ্ছে না। বেনজির সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। বিরোধী দলকে সে নির্যাতন করেছে। সাবেক সেনাবাহিনী প্রধান আজিজ, তার 2 ভাই চিহ্নিত সন্ত্রাসী, জেনেও তাকে তিনি আর্মির চিফ করা হয়েছিল এবং তার যে কাজ, সেই কাজটা তারা করে নিয়েছিল, নির্বাচন পার করে নিয়েছিল। চট্টগ্রাম ও মিয়ানমারের একটি অংশ নিয়ে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন বিএনপি মহাসচিব। কারা এটা চাইছে এবং কেন চাইছে, আর আপনারা কেন এটাকে এতদিন পরে প্রকাশ করছেন, এটা আমরা জানতে চাই, কারণ আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, এ সরকারের আমলে আলেম ওলামারা নানাভাবে নির্যাতনের শিকার। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, এবার প্রশ্ন ফাঁসের গুজবের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। 30 জুন থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট 14,51,000 পরীক্ষার্থী অংশ নেবে। আন্তর্জাতিক সংবাদ। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়েই কংগ্রেস নেতা ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তিনিই হতে যাচ্ছেন ভারতের একমাত্র নেতা যিনি টানা 3 বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে একক নয়, এবার জোটের সরকার গড়তে হচ্ছে বিজেপিকে। নতুন সরকার গঠনের লক্ষ্যে এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন নরেন্দ্র মোদী। এরপর ভেঙে দেওয়া হয় লোকসভা বা সংসদ। জাহিদুল আলমের রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি ও এর নেতৃত্বাধীন এনডিএ জোট। 8 জুন অনুষ্ঠিত হতে পারে প্রধানমন্ত্রীর শপথ। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন নরেন্দ্র মোদী। এনডিএ জোটের শরিক দলগুলো বিজেপির সাথে থাকার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেন তিনি। তবে তৃতীয়বার মন্ত্রিসভা গঠন নিয়েও জনগণের মনে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। एलाइड तो कुछ ना कुछ उनको करेगा परेशान। कमजोर प्रधानमंत्री होंगे क्योंकि उनके पास पूरा पावर थोड़ी ना आएगा, वो तो डिवाइड हो जाएगा ना। आई थिंक ही इज वेरी एफिशिएंट एंड ही कैन मैनेज एवरीथिंग। आदमी का व्यवसाय नहीं रहेगा या नौकरी नहीं रहेगी, जो जिस कैटेगरी पे आदमी जी रहा है
जब वही चीज नहीं रहेगी तो राम मंदिर क्या करेगा। যদিও লোকসভার চূড়ান্ত ফল ঘোষণার পর দেখা যায় নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে 240 আসন পেলেও সরকার গঠনের জন্য তা পর্যাপ্ত নয়। সরকার গঠনে এনডিএ জোটের শরিকদের 53 আসন প্রয়োজন পড়ে। এদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এককভাবে 99 আসন সহ তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233টি আসন, যা প্রত্যাশার চেয়েও বেশি। তাই কংগ্রেস শিবির সরকার গঠনে পিছিয়ে থাকলেও রাজনৈতিক লড়াইয়ের ক্ষমতায় এগিয়ে আছে অনেকটাই। জাহিদুল আলম, এটিএন বাংলা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। পেসারদের দুর্দান্ত নৈপুণ্যের পর অধিনায়ক রোহিত শর্মার 50-তে চলতি টি-20 বিশ্বকাপে 8 উইকেটে আয়ারল্যান্ডকে হারিয়েছে ভারত। 97 রানের টার্গেটে খেলতে নেমে 1 রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ভারতের জয়ের পথ সহজ করে অধিনায়ক রোহিত শর্মা ও ঋষভ পান্টের 54 রানের জুটি। 52 রান করে অবসরে যান রোহিত। 2 রানে আউট হন সূর্যকুমার যাদব। শিবব দুধকে নিয়ে 46 বল হাতে রেখে জয় নিশ্চিত করেন ঋষভ পান্ট। 26 বলে 36 রানে অপরাজিত থাকেন পান্ট। এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করে ভারতীয় পেস আক্রমণে মাত্র 96 রানে অল আউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ 26 রান করেন গ্যারেথ ডেলানি। ভারতের বোলারদের মধ্যে পান্ডিয়া 3টি, আর্শদীপ ও বুমরা 2 করে উইকেট নিয়ে আইরিশ শিবিরের ধস নামান। ব্যর্থতার বৃত্ত থেকে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন আশা করছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। তাছাড়া এই ফরম্যাটে ভয় ডরহীন ক্রিকেট না খেলতে পারলে সাফল্য আসবে না বলেও জানান সুজন। আর প্রথম ম্যাচ পেসার শরীফুলের না খেলতে পারাকে দলের জন্য ক্ষতির কারণ বলে মনে করেন সুজন। পরাগ আরমানের রিপোর্ট। দুদিন পরেই টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বৃষ্টির কারণে ডালাসের এক প্রাইভেট একাডেমিতে অনুশীলন করে লাল সবুজের দল। জিম্বাবুয়ের সাথে 5 ম্যাচ সিরিজের চতুর্থ টি-20 হারের পর থেকেই সময়টা খারাপ যাচ্ছে টাইগারদের। যুক্তরাষ্ট্রের সাথে 2-1 ব্যবধানে সিরিজ হেরে তো মনোবল একেবারে তলানিতে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন আশা করেন বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই ব্যর্থতার বৃত্ত থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। আমাদের বেস্ট ক্রিকেটটা যদি আমরা এখনো খেলি নাই, আমার মনে হয় সিএট টু কাম আমাদের বেস্ট ক্রিকেটটা খেলা, সেটা যদি আমরা পুরো একসাথে খেলতে পারি, বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, তাহলে মানে আমাদের খেলাও মানে এখন চোখে পড়ছে আমরা যে ভালো খেলছি না সেটা আমিও মানছি, বাট আমি মনে করি আমরা এরকম দল না, আমরা এর থেকে অনেক শক্তিশালী দল এবং আমরা বেটার ক্রিকেট খেলবো সেটা আমি বিশ্বাস করি। ফর্মে ফিরতে মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা। ডালাসে সিরিয়াস অনুশীলনে বেশ ঘাম ছড়িয়েছেন তারা। সুজন জানান ম্যাচ জিততে হলে কমপক্ষে 170 রান করতে হবে দলকে। তারা ডোমেস্টিকে পারফর্ম করে গেছে, সবাই কিন্তু পারফর্ম না গেছে, 2-1 বাদ দিলে ম্যাক্সিমামই পারফর্ম করেই এখানে সিলেক্টেড না। তোরা গিয়ে ওখানে পারছে না কেন বা হচ্ছে না কেন, এইটা কিন্তু আমার মনে হয় স্কিলের প্রবলেম না। স্কিলের আমি কোনো প্রবলেমই দেখি না, আমি মনে করি এটা মানসিক প্রবলেম। 120-25 রান করে জিততে পারবেন না, আপনাকে ভালো টিমকে হারাতে হলে আপনাকে অ্যাটলিস্ট 170-80 উপরে রান করতে হবে, ঠিক না? তাহলে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন আমার মনে হয়। চোটের কারণে পেসার শরীফুল ইসলামের শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে না পারাকে দলের জন্য ক্ষতি বলে মনে করেন সুজন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ফিরতি ম্যাচে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ফুটবল দল। গত নভেম্বরে মেলবোর্নে সকারুদের কাছে 7-0 গোলের বড় হার নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে জামাল ভুইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 157 ধাপ এগিয়ে অস্ট্রেলিয়া। তবে সেটি নিয়ে মোটেই চিন্তিত নন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। নিজেদের সামর্থ্যেও সেরাটা দিয়ে খেলতে চায় বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ বাছাই গ্রুপের সব কয়টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাই ফেভারিট হিসেবে মাঠে নামবে তারা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিকেল 4:45 শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার।
সংকটের মধ্যে আজ ৮ লাখ কোটি টাকার বাজেট, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব, বাড়ছে করের আওতা। মালয়েশিয়ায় চাকরি প্রত্যাশীদের সাথে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, সংসদে বললেন প্রধানমন্ত্রী। দুদকের শুনানিতে যাচ্ছেন না বেনজির, আইনজীবীর মাধ্যমে 15 দিনের সময় চেয়ে আবেদন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।